This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। কাল তো 28 তারিখ, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা হচ্ছে, কি বলছেন? স্নায়ুযুদ্ধ তো এতদিন চললো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে রাজ্যের শাসক দলে, বিশেষ করে বলতে গেলে রাজ্য সরকারের। শেষ পর্যন্ত জয় পেল কে, সেদিকে আমরা নজর রাখবো এবং আগামীকালে পরীক্ষা সবকিছু সঠিকভাবে হয় কিনা সেদিকেও নজর থাকছে। তবে আজকে হটস্পটের ইস্যুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে নিই। আজকে হটস্পটের প্রথম বিষয়, স্বাভাবিকভাবে ওই পরীক্ষার কথা যখন বলছি, কাল কলকাতায় পরীক্ষা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, কলকাতার রাজপথের পরীক্ষা। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সভাও রয়েছে মেয়র রোডে, সেখানেও প্রস্তুতি চলছে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক হবে তো? মানে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে তাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় উত্তরানো। জানাবো আপনাদেরকে, ইন ডিটেল দেখাবো আপনাদেরকে। দ্বিতীয় ইস্যু, প্রশ্ন যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। কার যোগ্যতা? না কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলের ছাত্র নেতা অভিরূপ চক্রবর্তী। সত্যি আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু এই দুজনের যোগ্যতার তুলনা কি চলে সেটা আপনারা বিচার করবেন, আমি নয়। তৃতীয় ইস্যু, খুনের হুঙ্কার। জানেন তো কি ভাবছেন, রাজ্যে শুধুমাত্র শাসক দলের শাসন চলছে, রাজ্য সরকারে বা রাজ্য প্রশাসনে, শিক্ষাঙ্গনে নয়। কারণ আজকে একটা ভাইরাল অডিও বা ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে শিক্ষাঙ্গনে শাসক দলের নেতার কিভাবে দাদাগিরি, হুমকি চলছে। তবে সবার প্রথমে আমাদের নজর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দিকে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিকে। কাল পরীক্ষা রয়েছে, কাল পরীক্ষা হচ্ছে। উপাচার্য এবং শাসক দলের স্নায়ুযুদ্ধে শেষ পর্বে চরম জায়গায় পৌঁছেছে। উপাচার্য অনড় ছিলেন, অনড়ই রয়েছেন। শাসক দলের ছাত্র সংগঠনের অনুরোধ, দাবি, চিঠি, হুঙ্কার, কোনো কিছুতে কিন্তু কাজ হলো না। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য, আইন সহ 15টি বিষয়ে পরীক্ষা রয়েছে। আর মোট পরীক্ষার্থী 30,000, মোট পরীক্ষা কেন্দ্র 81। অর্থাৎ এই 81টা কেন্দ্রে 30,000 পরীক্ষার্থী কিভাবে পৌঁছবেন সেটার দায় যেমন রাজ্য সরকারের রয়েছে, কারণ রাজ্য সরকারকে ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফে চিঠি দিয়ে বলা হয়েছে যে আমরা পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক পড়ুয়া যাতে পৌঁছতে পারে সেই দায়িত্বটা কিন্তু রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকে নিতে হবে। একদিকে তৃণমূল ছাত্র পরিষদের সভা রয়েছে, কারণ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আগামীকাল। অন্যদিকে পরীক্ষা রয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্য বলছেন ছাত্রছাত্রীদের কথা ভেবে সরকারের সব বিভাগকে তিনি চিঠি দিয়েছেন, বিশ্ববিদ্যালয় চিঠি দিয়েছে। ডিজি, আইজি, পুলিশ কমিশনার সবাইকে চিঠি দিয়ে সরকারের কাছে আবার চিঠি দেওয়া হয়েছিল। সরকার বলেছেন ট্রাফিক পুলিশদের জানান, আমরা সব সেগুলো আবার চিঠি পরশু দিনই দিয়ে দিয়েছি সমস্ত। উপাচার্যকে টলানো যায়নি, তাই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক ও কর্মীদের কাছে মানবিক আবেদন শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের। সকল ছাত্র নেতৃত্বদের কাছে, তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের কাছে আবেদন করেছি যাতে কোনো ছাত্রছাত্রীর ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। যদি ট্রেন বা বাস বা অন্য কোনো ট্রান্সপোর্ট মাধ্যমে দেখে যে অতিরিক্ত ভিড় হয়ে গেছে, আমার পরীক্ষার্থী ভাইটি ঢুকতে পারছে না, নিজেরা নেমে যাবেন কিন্তু তাদেরকে আগে তুলে দেবেন যাতে তারা নিজেরা গিয়ে সুনিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে। মানে শ্রীরাঙ্কুরের এই বক্তব্যটা শুনে কি আপনার মনে হচ্ছে মধুরেণ সমাপয়েত হচ্ছে পুরো বিষয়টা? না, এটা ভাবার কিন্তু কোনো কারণই নেই। দুপক্ষই আগুনে মেজাজে রয়েছে। কলকাতায় পুজোর আকাশে পরীক্ষার রাজনীতি এখন মম করছে। কোনো পরীক্ষার্থীর কেরিয়ার নষ্ট হোক সেটা তো কোনো ছাত্র সংগঠনই চাইবে না, আমরাই বা কেন চাইব? খুব স্বাভাবিক কারণে। কিন্তু রাজনীতির ঘোলা জলে মাছ ধরবার জন্য ছাত্রছাত্রীদের কেরিয়ারকে যারা স্টেকে লাগিয়ে দিচ্ছে এই শান্তা দেবীরা, এই রাজ্যপালরা। সরকারের পার্টিতে মিলেমিশে একাকার হয়ে যাবে, এই অরাজকতাটা তো হওয়া উচিত নয়। সরকার সবার, সরকার তোমার আমার, সরকার সব পার্টির, বিজেপি, তৃণমূল, সিপিআই, যে যা খুশি করুক না, সবারই সরকার। কিন্তু সরকার
পার্টির হয়ে কাজ করবে, এই জিনিসটা কি করে বরদাস্ত করা যায়? সোজা কথায় কাল তাহলে পরীক্ষা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, কলকাতার পরীক্ষা। একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন পরীক্ষা চলবে, তৃণমূল ছাত্র পরিষদের পরীক্ষাও চলবে, কারণ সভা রয়েছে। অনেকেই সভায় যেতে পারছেন না, কারণ এই 30,000 পড়ুয়ার মধ্যে যদি কেউ তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক হন, তারা তো পরীক্ষা দেবেন স্বাভাবিকভাবে, তারা নিশ্চয়ই সভায় যাবেন না। কারণ সাত্তা দত্ত চ্যালেঞ্জ করেছেন কোনো পরীক্ষার্থীর যেন অসুবিধা না হয়, রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের সেই দায়িত্ব রয়েছে। অর্থাৎ ভারপ্রাপ্ত উপাচার্য তিনি অনার রয়েছেন, তাকে বাগে আনতে না পেরে উপাচার্যকে বেলাগাম আক্রমণ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। বেশ বড় বড় কথা বলেছেন। আমি বরং বেশি কথা না বলে ডায়লগটাই বরং শোনাই। অভিরূপ চক্রবর্তী শান্তা দত্তকে কিভাবে থ্রেট করছেন শুনুন। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব। কয় ঘন্টায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে, তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই আজ। অভিরূপ চক্রবর্তী তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে এই কথাগুলো বলে যাচ্ছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলছেন না, কোনো একটা কর্তৃপক্ষকে বলছেন, কোনো একটা ব্যক্তিকে নিশ্চয়ই নিশানা করছেন। এমন গরম গরম ডায়লগ পেলে বিরোধীরা কি বসে থাকবে বলুন তো? একদম না, তারা আসরে নেমে পড়েছেন। বিজেপি, এসএফআই তারাও ঝড় তুলেছে, নিশানায় জোড়া ফুল অবশ্যই। তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে আমার বাংলা, তো সুতরাং যেখানে একটা সম্পূর্ণ মধ্যযুগীয় ব্যবস্থা এস্টাবলিশ করা হয়ে গেছে, এ তো নবাব বাদশাদের রাজত্ব চলেছে, তো সেখানে সবকিছুই হতে পারে। পশ্চিমবঙ্গের এখন চিত্রটা কি? ক্লাসরুমে ছাত্র অঙ্কের বিষয়ে কোনো প্রশ্ন করলে মাস্টারমশাই দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন, ছাত্র তার পেছনে ছুটছে। আর ইডি বাড়িতে গেলে বিধায়ক পানাপুকুরে ঝাঁপ মারছে। এটাই তো পশ্চিমবঙ্গের চিত্র, সেটাই সব জায়গায় হবে। তৃণমূল ছাত্র পরিষদের কথাতে চললেই সব ঠিক, আর তৃণমূল ছাত্র পরিষদের কথা মতো না চললেই সে বিরোধী কোনো সংগঠনের লোক হয়ে যাবে। সেখানেও তো মমতা ব্যানার্জির প্রশ্ন করলেই মাওবাদী হয়ে যাচ্ছে, প্রশ্ন করলেই সিপিএম হয়ে যাচ্ছে, প্রশ্ন করলেই এসএফআই হয়ে যাচ্ছে। এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা মনে করি যে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট ক্যালেন্ডার ধরে, নির্দিষ্ট পরীক্ষার রুটিন ধরে পরীক্ষা দেবে, তার জন্য এসএফআই পূর্ণ সহযোগিতা করবে। কি ভাবছেন অভিরূপ চুপ থাকবে? মানে এত কিছু হুঙ্কার, সে গরম গরম হুঙ্কার দিয়েছে, তারপর সেটা নিয়ে চাপানুতর হবে, সেটা জানা কথাই ছিল। কিন্তু অভিরূপ চক্রবর্তী সে কি চুপ রয়েছে? না, সে চুপ থাকতে নারাজ, দমে যেতেও নারাজ, বরং নিজের যুক্তি পেশ করেছেন তিনি। কিন্তু একটা প্রশ্ন আমার মনে রয়েছে, অভিরূপ হিউম্যান রাইটস এর স্টুডেন্ট, কিন্তু অভিরূপ কি ভিসির রাইটস নিয়ে বেশি চিন্তিত? ভিসির রাইটস নিয়ে তার কি ভাবার অধিকার রয়েছে? মানে তার কি রাইটস রয়েছে? ওনার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কন্ডেম অফ সুপ্রিম কোর্ট, কী করে তিনি বলছেন সুপ্রিম কোর্টের অর্ডারের পরে, হেরে যাওয়ার পরে, যে তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে? তাহলে কি সুপ্রিম কোর্ট কোনো রাজনৈতিক চক্রান্তের মধ্যে পড়ে? ক্যালকাটা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিকে পরিচালনা করার মতন যোগ্যতা শান্তা দেবীর আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। ইন্টারিম ইললিগাল রিটায়ার্ড ভিসি, তাকে একটা টাইটেল দিলাম আমরা। অর্থাৎ বুঝতে পারছেন শাসক দল এবং ভারপ্রাপ্ত উপাচার্যের মধ্যে স্নায়ুর লড়াইটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে জানেন এবার। মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন এই অভিরূপ চক্রবর্তী। শিক্ষাগত যোগ্যতাই নেই ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসি হওয়া, কোনো ইউনিভার্সিটি ভিসি হওয়ার, তাই জন্য তিনি কোনো বিশ্ববিদ্যালয়তেই ডাক পাননি। আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বোধহয় জীবিত একজন ব্যক্তি যার ঘরে এই বিশ্ববিদ্যালয়ে 6টা মেডেল রয়েছে। শিক্ষাগত যোগ্যতা নেই, জালি পাবলিকেশন, একটা পাবলিকেশনেও ফার্স্ট অথর নেই। কত বড় লজ্জা বলুন তো এটা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য। আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের
বর্তমানে বোধহয় জীবিত একজন ব্যক্তি যার ঘরে এই বিশ্ববিদ্যালয়ে 6টা মেডেল রয়েছে। অর্থাৎ এবার লড়াইটা সার্টিফিকেটের লড়াই হচ্ছে, কার কত নম্বর সেই লড়াই চলছে। তাহলে দুটো বায়োডাটা আপনাদের দেখাই। মানে আমার না এইটা আমি শান্তা দত্তের সঙ্গে অভিরূপ চক্রবর্তী, মানে একজন অধ্যাপকের সঙ্গে একজন পড়ুয়ার শিক্ষাগত যোগ্যতার তুলনা করতে হবে, এটা আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, মানে যে দুজনের মধ্যে মূলত আজকে লড়াইটা শুরু হয়েছে। আমি একটুখানি পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে। শান্তা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, অভিরূপ চক্রবর্তী রাজ্য সম্পাদক তৃণমূল ছাত্র পরিষদের। আমি দুজনের একটুখানি বায়োডাটা মানে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। উচ্চ মাধ্যমিক থেকে আমি তুলে ধরছি। উচ্চ মাধ্যমিকের রাজ্যে দ্বিতীয় হয়েছেন শান্তা দত্ত, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য। আর অভিরূপ আইএসসি বোর্ডে পাশ করেছে 69% নাম্বার নিয়ে। আমি পিসিআরকে বলবো পরের ওয়ালটা প্লে করতে। স্নাতক স্তর, স্নাতক স্তরে দেখুন বিষয় ছিল হোম সায়েন্স। শান্তা দত্তের কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন, গোল্ড মেডেলিস্ট শান্তা দত্ত। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অভিরূপ চক্রবর্তী, যিনি ফিজিওলজিতে স্নাতক হয়েছেন। আমি পরের প্লেটটা একটুখানি চালাই। স্নাতকোত্তর দেখুন শান্তা দত্ত ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি স্নাতকোত্তর স্তরেও প্রথম হয়েছেন, স্নাতকোত্তর স্তরেও তিনি গোল্ড মেডেলিস্ট। আর অভিরূপ চক্রবর্তী হিউম্যান রাইটস নিয়ে পড়াশোনা করেছেন এবং ফার্স্ট ক্লাস হয়েছেন। আমি একটুখানি পরের প্লেটটা চালাই। পরের প্লেট কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি অর্থাৎ ডক্টরেট শান্তা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর অভিরূপ চক্রবর্তী তিনি পিএইচডি আবেদন করেছেন। আমি বারবার বলছি যে এই দুজনের শিক্ষাগত যোগ্যতার যে তুলনা করতে হবে এটা আমি কোনোদিনও ভাবিনি, কিন্তু আজ যখন এই বিতর্কটা উঠছে, আজ যখন এই অভিরূপ চক্রবর্তী শান্তা দত্তের শিক্ষা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, তাই আমার মনে হলো আপনাদের সামনে সেই তথ্যটা একটু তুলে ধরি। রাজ্যের শাসকের শাসন চলছে বলছি না, কিন্তু রাজ্যে শিক্ষাঙ্গনেও কি শাসকের শাসন চলছে? শাসকের দাদাগিরি বললে কিন্তু ভুল হবে না। শিক্ষককে শাসকের শাসানি। শুনুন বাঁকুড়ার ছবি। আমি তো মানছি না, মাথা ধরবো না, মুঝে अपने घर से ट्रांसफर हो गए, যেতে अपने घर से ट्रांसफर हो गए, যেতে ভালো বলুন। আপনি তো জীবিত রাস্তা বিকার না হবে মাথা দিয়ে জীবিত করতেছি কি বলে দাদা আমি সমস্যা করব এই কাট আর তোমার সালাম সালাও লোক কি যাওয়ার কুঞ্জ হারাও ভাই ওরা এরকম ভাষা ইউজ করিস না, এটা মাথা দিয়ে কেন দরকার। এই যে ভিজুয়ালটা দেখলে না, এটা বেলিয়াতোর জামিনী রায় কলেজে দাদাগিরির ভিডিও দেখছেন, যেটা ভাইরাল। টিভি9 বাংলা যাচাই করেনি, কিন্তু এই ভিডিও যখন এসেছে সে খবর তো আপনাদের সামনে তুলে ধরতে হবে, এবং তার পক্ষে বিপক্ষে বেশ কিছু বক্তব্য রয়েছে, সেগুলোও শোনাবো। কিন্তু যে বক্তব্য শুনলেন, এবং যদি আপনি একটু মন দিয়ে শোনেন, কিছু কিছু শব্দ রয়েছে, সেটা কি কোনো অধ্যাপককে উদ্দেশ্য করে বলা যেতে পারে? কলেজের পরিচালন সমিতির বৈঠকে দুই অধ্যাপককে শাসানি দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি, আর ওই দুই অধ্যাপককে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন বলে অভিযোগ উঠছে। এবং খুব মন দিয়ে শুনলে আপনিও বুঝতে পারবেন যে কোন ভাষায় তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। টিচার যাদেরকে এই হুমকি দেওয়া হচ্ছে তারা কি বলছেন শুনুন। যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি, সেখানে আমাদের উদ্দেশ্য করেই স্থানীয় শাসক দলের দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয়, স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয়, তাহলে আমাদের সিকিউরিটি, আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে? প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি। আমরা যখন লিখিত দিতে যাই, স্থানীয় প্রশাসন নেয়নি, এবং সেই প্রশাসনই আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অনুমতি নিয়ে সেটা অ্যাকসেপ্ট করে। দাবি করা হচ্ছে 26শে মার্চের তোলা এই দৃশ্যটা বাঁকুড়ার বেলিয়াতোড়ের জামিনী রায় কলেজে পরিচালন সমিতির বৈঠকের সময়। সেদিন সরকারি প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন বরজোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীপদ মুখোপাধ্যায় এবং জয়ন্ত দাস নামে স্থানীয় তৃণমূল নেতা। কলেজের অধ্যক্ষ সেখানে উপস্থিত রয়েছেন। সেই অধ্যক্ষের উপস্থিতিতে বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক কুন্তল সিনহা এবং ভূগোলের বিভাগীয় প্রধান লক্ষ্মীনারায়ণ যাদবকে ধমকাতে দেখা যাচ্ছে। কিন্তু যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তাদের বক্তব্য শুনুন, মানে ওই ব্লক সভাপতির বক্তব্য শুনুন। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল, প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর। তো এটা যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই। এখন সিপিআইএম পার্টিটা এখন যেভাবেই হোক শূন্য থেকে ভাবছে যদি কোনো রকম প্লাস কিছু করতে পারি,
এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? মানে তাহলে কিচ্ছু হয়নি, মানে যে টোনে তিনি কথা বলছেন সেটা কোনো হুমকির সুর নয়। তিনি বিরোধীদের দিকে অভিযোগ করছেন, সেদিকে অভিযোগ করতে পারেন, সেটা রাজনীতির বিষয়, কিন্তু এইটা কোনো কথা বলার সুর হতে পারে? এটা হুমকির সুর নয়? আর একবার শুনুন তো আপনারা। আমি তো মানছি না, মাথার ওপরটা উঠে আমাদের খাস করে পড়াশোনা হবে কেন? যেতে আমাদের খাস করে পড়াশোনা হবে কেন? যেতে মানে তিনি দলের উচ্চ নেতৃত্বের সঙ্গেও কি এই সুরেই কথা বলেন বুঝি? আর বিরোধীরা কি বলছেন একবার শুনুন। অধ্যাপকদের অসম্মানিত করার জন্য কারা জড়িত এবং কারা যারা এই দুষ্কৃতিকারী, যারা মদ্যপ, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাদেরকে পরোক্ষে মদত দিচ্ছে, এটা মানুষের কাছে প্রতিদিন পরিষ্কার হচ্ছে। বড়জোড়া বিধানসভার মানুষ এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছে এবং অবিলম্বে দোষীদের শাস্তির আমরা দাবি করছি। এই ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল, সেটা বর্তমানে প্রযোজ্য হলো। ওনাকে তো একাধিকবার হুমকি দেওয়া হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগ তারা, মানে এই বাংলা বিভাগের শিক্ষক এবং ভূগোল বিভাগের প্রধান, তারা কিন্তু এই ঘটনার পর থানা পুলিশও করেছিলেন, তারা অভিযোগও করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। হওয়ার কথা ছিল কি সেটা আপনারা বিচার করবেন। তাই নিরাপত্তাহীনতার কারণে বদলির কথা ভাবছেন ওই দুই অধ্যাপক। স্কুল কলেজের পরিচালন সমিতিতে বারবার তৃণমূল নেতাদের সক্রিয় এই উপস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ কি গণতন্ত্রের তত্ত্বকেই প্রতিষ্ঠা করে না? এই প্রশ্ন তো উঠছে। এই প্রশ্ন নিয়েই তবে একটা কথা বলতে পারি যে প্রশ্ন তো উঠবে, আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে রাজ্যের বেশ কিছু ঘটনা নিয়ে, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো। তবে সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। দলে ক্ষমতা পেয়ে, দায়িত্ব পেয়ে নিজের দলের লোকের উপর হামলা, বাড়িতে গিয়ে ভাঙচুর। কোচবিহারের তুফানগঞ্জে 2 নম্বর ব্লকে তৈরি হয়েছে তৃণমূলের নতুন কমিটি। দায়িত্ব পাওয়ার পরে প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বড়ুয়ার বাড়িতে হামলার অভিযোগ নতুন ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের বিরুদ্ধে। আমার বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ করলো, বাড়িতে সমস্ত আসবাবপত্র সবকিছু ভেঙে চুড়ে তছনছ করে ফেলছে। আগামী দিনে আমরা খুব আশঙ্কিত, কি করে আমরা বাঁচবো, কি করে আমরা পার্টিটা করবো। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH